হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটি বেসিক্যালি তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের প্রিপারেশান করছো এই ক্লাসটা তোমাদের জন্য। আজকের ক্লাসের টপিকটি প্ল্যান্ট ডিজিজ মানে উদ্ভিদের রোগ। উদ্ভিদের রোগ কয় প্রকার হয়ে থাকে, কোথায় থেকে উৎপত্তি, সেটার মানে যে রোগটা নিরাময় কীভাবে করা যায় সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে আমরা ডিসকাস করব এবং সর্বশেষে কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করব। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 9, অনলি জব ওরিয়েন্টেড পার্ট ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের। তাছাড়া আলাদা করে তোমাদের ম্যাথমেটিক্সের উপরে আমাদের ক্লাস চলছে। জিকে জিএস জিএর একটি যে আমরা 100 ক্লাসের একটি সিরিজ শুরু করছি সেটাও কিন্তু আমাদের কন্টিনিউয়াস চলছে। রেগুলার আমাদের চ্যানেলে আমি ক্লাস দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। কেন আমিও আমার ডিপার্টমেন্টাল অনেক কাজ থাকে, ডিউটি থাকে, সে কারণে খুবই বিজি, সে কারণে তোমাদেরকে টাইম দিতে পারছি না। বাট এতটুকু আমি আশাবাদী যে তোমরা ঘরে কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনা করছো। আর তোমরা যারা আমাদের থেকে নোটস নিয়েছো ডিয়ার স্টুডেন্ট, এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস কনফিডেন্স মনে জাগাতে চাই যে হ্যাঁ এখান থেকে তুমি ভালো কমন পাবে, পরীক্ষার পরে মিলিয়ে নেবে। কেন আমরা নোটটাতে প্রত্যেকটা টপিক ছোট করে প্রত্যেকটা টপিক আমরা কভার করেছি। আমরা নোটস কতটা টপিক, কতটা পিডিএফ, অনেকগুলো পিডিএফ, কেন অনেকগুলো, সবগুলো টপিক ছোট করে কভার করেছি। সিলেবাসও কিন্তু অনেক বড় সিলেবাস। তোমাদের 170 মার্কের পরীক্ষা প্লাস 100 মার্কের বাংলা পরীক্ষা, এই 270 মার্কেরই কিন্তু ফুল নোটস আমরা প্রোভাইড করছি। সেই কারণে নোটটা দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো পিডিএফ হয়ে যাচ্ছে, পড়তে হবে। এত বড় সিলেবাস, এত বড় মার্কের তোমরা পরীক্ষা দিতে যাবে, পড়তে হবে। ঠিক আছে, ভালো করে যদি তুমি ঠিকঠাক করতে পারো, আমি তোমাকে মনের থেকে বলছি, একদম ফুল কনফিডেন্সের সঙ্গে বলছি, ভালো ফলাফল তুমি পরীক্ষা করতে পারবে। অন্যান্য এক্সামে স্টুডেন্টরা যেভাবে করতে পারছে, ঠিকঠাকভাবে পড়াশোনা করো। আর যারা আমাদের থেকে নোট নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবে, ভালো ফলাফল করতে পারবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে, চলো। আর আগের ক্লাসগুলো সবগুলো ক্লাস আমরা একটি প্লেলিস্ট বানিয়ে দিয়ে রেখেছি, যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই প্লেলিস্টটা দেখে নেবে। আর তোমরা যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি করছো, চাকরি খোঁজখবর করছো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুক দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করছি। প্রথমে আমরা দেখব যে প্ল্যান্ট ডিজিজ মানে গাছের যে রোগ, অ্যাকচুয়ালি জিনিসটা কী। কিছু টার্ম বা ওয়ার্ড আমরা প্রথমে দেখব, তারপর আমরা ধীরে ধীরে অ্যাডভান্স হবো। একটু বুঝতে চেষ্টা করো, বেসিক জিনিস আশা করি সকলেই তোমরা জানো, তারপরেও তোমাদেরকে একটু জাগরুক করে দিয়েছি। প্ল্যান্ট ডিজিজ সম্বন্ধে সকলেই জানো কম বেশি, ঠিক না? তারপরে তোমাদেরকে একটু জাগরুক করছি, এই টপিকগুলো বা এই টার্মসগুলো তোমরা একটু ভালো করে দেখবে। ইথোলজি, দেখো ইথোলজি কি? ইথোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য কজ অফ অর্গানস অফ ডিজিজ, মানে বিজ্ঞানের যে শাখায় রোগ সম্বন্ধে রিসার্চ করা হয় সেটাই হলো ইথোলজি। দ্যাট মিন্স এখানে প্ল্যান্ট ইথোলজির কথা মানে ডিজিজের কথা বলা হয়নি। ইথোলজি ওয়ার্ডটা হলো বিজ্ঞানের যে শাখায় রোগের কারণ, রোগ সম্বন্ধে রিসার্চ করা হয় সেটাই হলো ইথোলজি। তারপরে আমরা যদি বলি যে প্যাথোলজি কি, দেখো প্যাথোলজি বলতে তোমরা সকলেই জানো প্যাথোলজি হলো ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স ফোকাসড অন দ্য স্টাডি অ্যান্ড ডায়াগনোসিস অফ ডিজিজ, মানে মেডিকেল সায়েন্সের যে শাখায় রোগটা সম্বন্ধে মানে রোগের উপরে স্টাডি করা হয়, রোগের নিরাময় বা রোগের কারণ স্টাডি করা হয়, সেটাই হলো প্যাথোলজি। যেমন তোমরা দেখো আমাদের মানুষের যখনই কোনো রোগ বা কিছু হয়, ডক্টর যখন আমাদেরকে টেস্ট লেখেন তখন আমরা কোথায় যাই? প্যাথোলজির মধ্যে যাই। ব্লাড নিলে ব্লাড টেস্ট করাই বা অন্যান্য যে অর্গানগুলোর যদি আমাদের টেস্ট দেয় সেগুলো আমরা টেস্ট করাই। ওই টেস্টের মাধ্যমে কিন্তু আমাদের রোগটা মানে যাচাই করতে পারে, রোগটা নিরাময় এর পরিপ্রেক্ষিতে রোগের নিরাময়ের জন্য আমাদের ডাক্তার প্রেসক্রিপশন করে, ওষুধ দেয়, কিন্তু রোগটা তো কী রোগ ওই প্যাথোলজি টেস্টের মাধ্যমে কিন্তু যাচাই করতে পারি। সেমভাবে প্ল্যান্ট প্যাথোলজি, প্ল্যান্টের যে সায়েন্টিফিক স্টাডি, প্ল্যান্টের যে ডিজিজ কারণ বা কীভাবে সেটাকে ম্যানেজ করা যায় সেটাই হলো প্ল্যান্ট প্যাথোলজি। ঠিক আছে, এটাকে কিন্তু পাইটু প্যাথোলজি নামও জানা যায়। পাইটু কথার অর্থ কী? পাইটু কথার অর্থ হলো উদ্ভিদ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসতে পারে যে পাইটু মিনিং কী? পাইটু মিনিং হলো উদ্ভিদ। ঠিক আছে, প্ল্যান্ট প্যাথোলজি বা পাইটু প্যাথোলজিও বলা হয়, সেম। ঠিক আছে, সেম নামে ওটাকে জানা যায়। তাহলে আশা করি প্যাথোলজি কি,
প্যাথোলজির উপরে পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে। প্ল্যান্ট প্যাথোলজি কি সব কিছু আমরা এতটুকু তো আমরা বুঝতে পারছি। চলো এখন আমরা একটু অ্যাডভান্স হই আগের দিকে। দেখো টার্মসগুলি যদি তোমরা ছোটো ছোটো টার্মসগুলি একদম ইজি নিজের ভাষায় তুমি যদি বুঝতে পারো, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলো তুমি একটু আইডিয়া করেও, কমন না পড়লেও আইডিয়া করে আনসার করতে পারবে। ঠিক আছে, চলো এখন আমরা দেখি উদ্ভিদ রোগের কারণ কি। হোয়াট ইজ দ্য প্ল্যান্ট ডিজিজ? অ্যাকচুয়ালি উদ্ভিদের রোগ হলো এমন একটি কোনো অস্বাভাবিক অবস্থা যা উদ্ভিদের স্বাভাবিক শারীরবৃত্তির কার্যকলাপ বৃদ্ধি বা বিকাশকে ব্যাহত করে। মানে উদ্ভিদের রোগ বলতে বোঝায় যখন একটি স্বাভাবিক উদ্ভিদ সুন্দরভাবে এটা গ্রোথ হতে থাকে, যখন আমরা দেখি যে বিভিন্ন কারণবশত এটা পাতায় বা ওটা মানে মরে যাচ্ছে, কাট্টা হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, সেটাই হলো উদ্ভিদের ডিজিজ। এটা সাধারণত দুভাগে হয়ে থাকে। উদ্ভিদের ডিজিজ সাধারণত দুভাগে হয়ে থাকে। কি কি দুভাগ দেখানো? একটা হলো সংক্রামক জৈবিক রোগ, মানে একটা জৈবিক আর একটা হলো অজৈবিক। এইভাবে তোমরা মনে রাখবে, একটা সংক্রমণ একটা অসংক্রমণ। সংক্রমণ বলতে আমরা সাধারণত বলি ছোঁয়াছুঁই, এটাই তো বুঝি আমরা, কিন্তু এটার মধ্যে আছে তোমার একটু আমি ব্যাখ্যা করছি। সংক্রমণ রোগ যেটা বায়োটেক ইনফেকশন, ডিজিজ বায়োটেক, আরেকটা হলো অনসংক্রমণ মানে নন ইনফেকশন অ্যাবায়োটেক ডিসঅর্ডার। এখন সংক্রমণ রোগ বলতে কি বোঝা? যেমন সংক্রমণ বলতে আমরা ছোঁয়াছুঁই এমনই তো বুঝি, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো একটু মনে রাখবে। ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ছত্রাক বা তাছাড়া আরও কিছু পরজীবী। তোমাদেরকে আমি ইমেজের মাধ্যমে আমি দেখাচ্ছি, একটু তোমরা বুঝতে চেষ্টা করো। চলো, আরও কিছু পরজীবী আছে, পরজীবী ছত্রাক টাইপের কিছু আছে। এগুলো যখন মানে মানে উদ্ভিদের পুষ্টি বা এগুলোকে ব্যাহত ঘটায়, উদ্ভিদের পুষ্টিকে এগুলোকে ব্যাহত ঘটায়, তখন এটাকে আমরা জৈবিক, ঠিক আছে, জৈবিক রোগ বলি, মানে ইনফেকশনাল ডিজিজ এটাকে বলা হয়, ইনফেকশনাল ডিজিজ। যেমন এখানের মধ্যে ইনফেকশনাল ডিজিজের মধ্যে অনেক হতে পারে। দেখো যে ফাঙ্গি আছে, ছত্রাক, ভাইরাস, তারপরে তোমার ইনসেক্টস যেটা পোকামাকড় দ্বারা হয়, ব্যাকটেরিয়া দ্বারা হয়। তাছাড়া তোমাদের একটা আছে হার্বিটিয়াস, হলো মানে তোমার তৃণভোজী প্রাণী টাইপের, ওই একটা ছোটো পোকা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু মানে তোমার উদ্ভিদের একটি ডিজিজ, ঠিক আছে, উদ্ভিদকে ব্যাহত করিয়ে দেয়। এর ফলে দেখবে ফাঙ্গি বা ভাইরাস যখন হয়, উদ্ভিদের পাতার মধ্যে দেখবে ছোটো ছোটো মানে কালো সাদা কি ছোটো ছোটো পোকা হয়ে গেছে এক সাইড দিয়ে, মানে বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। ওই দেখো এখানে ইমেজে পাতার মধ্যে ছোটো ছোটো, এগুলো হতে পারে, এগুলো বায়োটেক ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া রয়েছে তোমাদের অসংক্রমণ মানে সংক্রমণ। তাহলে এগুলো কিন্তু তোমাদের এক প্রকার মানে কি বলবো, সংক্রমণ রোগ। এগুলো মানে এক গাছ থেকে অন্য গাছে কিন্তু ছড়াতে পারে, বুঝতে পারছো? এগুলো এক গাছ থেকে অন্য গাছে, যদি একটা গাছে ধরে, একটা বাগানের মধ্যে বা যে কোনো জায়গায় একটা গাছে ধরে, এর সঙ্গে সঙ্গে যদি আরও কিছু গাছ থাকে সেগুলো কিন্তু ছড়িয়ে যাবে, এটা কমন, ঠিক আছে। সেই কারণে এটাকে জৈবিক রোগ বা ইনফেকশনাল ডিজিজ বলা হয়, ঠিক আছে, সংক্রমণ ডিজিজ। অপর দিকে আছে অসংক্রমণ ডিজিজ। তাহলে দু প্রকার উদ্ভিদের রোগ আমরা বুঝতে পেরেছি, সংক্রমণ ডিজিজ এবং অসংক্রমণ ডিজিজ মানে নন ইনফেকশনাল। এগুলো কি কি হয়ে থাকে? যেমন নন ইনফেকশনাল বলতে ডিজিজ কি? যেমন পুষ্টি, মেন হলো পুষ্টির অভাব বা মাটির মধ্যে যদি কোনো বিষাক্ততা থাকে বা কোনো জায়গাতে চরম তাপমাত্রা পড়ছে, রৌদ্র, দেখো তোমরা একটু দেখাচ্ছি তোমাকে, যেমন চরম তাপমাত্রা পড়লো, রৌদ্রের কারণে হতে পারে, বা যে জায়গাতে টোটালি তোমাকে মানে রৌদ্র পড়ছে না এই জায়গাতে, বা আর্দ্রতা, ঠিক আছে, বিভিন্ন কারণে গাছের ডিজিজ হতে পারে, ঠিক আছে। এগুলো হলো নন ইনফেকশনাল মানে অজৈবিক পুষ্টি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেলিনিটি, দেখো সেলিনিটি মানে যেটা লবণাক্ততা বোঝায়, ঠিক আছে, মাটির মধ্যে লবণাক্ততা বোঝায়। ড্রক্স যেটা মানে খরা একদম শুকিয়ে গেছে, ঠিক আছে, এগুলো বিভিন্ন কারণে হতে পারে। একদম টোটালি ঠান্ডা, দেখো টোটালি ঠান্ডা এরিয়ার মধ্যে গাছপালা এমন থাকে, এটা কিন্তু এক প্রকার ডিজিজ, ঠিক আছে। হাই টেম্পারেচার, ঠিক আছে, হাই টেম্পারেচারের কারণে এটা হয়ে থাকে, ঠিক আছে। ওই দেখো ফ্লাডিং, বন্যা,
ঠিক আছে। তো সুতরাং এগুলো হলো এক প্রকার ডিজিজ। তোমাদের পরীক্ষায় এগুলো কীভাবে আসবে দেখো, আমি তোমাদেরকে একটু বলে দিই, বুঝতে চেষ্টা করো। এই চারটা তোমরা ভালো করে মনে রাখবে। যদি তোমাদেরকে বোঝায় যে নিম্নের কোনটি কোন কোন কারণে উদ্ভিদের অসংক্রমণ রোগ হতে পারে, যেমন তোমাদেরকে অপশন দিয়ে দেবে সেলিনিটি একটা অপশন থাকলো, বাকি আরও 3টা অপশন অন্য কিছু থাকলো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাকে সেলিনিটি আনসার করতে হবে। মানে এই সেলিনিটির কারণে কিন্তু অজৈবিক রোগ, নন ইনফেকশনাল যদিও অসংক্রমণ রোগ, এটা অসংক্রমণ হতে পারে, ঠিক আছে। তাহলে কোল্ডের কারণেও হতে পারে, হ্যাঁ, হাই টেম্পারেচারের কারণেও হতে পারে, খরার কারণেও হতে পারে, ফ্লাডিংয়ের কারণে, বন্যার কারণে হতে পারে, ঠিক আছে। এইগুলো তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে কি পেলাম আমরা? উদ্ভিদের রোগ দুটি রোগ, একটি জৈবিক রোগ, একটি অজৈবিক রোগ, ঠিক আছে। মানে সংক্রমণ রোগ, অসংক্রমণ রোগ, ইনফেকশনাল ডিজিজ, নন ইনফেকশনাল ডিজিজ, ঠিক আছে। চলো এতটুকু তো আমরা বুঝতে পারছি। এটা হলো মেইন। এতটুকু যে আমরা আলোচনা করছি এটার উপরেই ঘুরিয়ে ফিরে বিভিন্ন এমসিকিউ ওয়ানলাইনার থাকবে। প্যাথোলজি, উদ্ভিদের ডিজিজ দু প্রকারের উপরে ঘুরিয়ে ফিরে কোশ্চেন থাকবে, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা যদি বেসিক, যদি একটা ছোট্ট একটা জিনিস যদি তুমি মাথায় গেঁথে নিতে পারো, তাহলে প্ল্যান্ট ডিজিজের উপরে যে কোনো কোশ্চেন আসলে তুমি পারবে। চলো এখন আমরা কিছু এমসিকিউ বা ওয়ান লাইনার আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে। দেখো প্রথম কী হলো কোশ্চেনটা, উদ্ভিদের রোগ নিয়ে পড়াশোনা বা বিজ্ঞানীকে কি বলা হয়? যে জাস্ট আমরা প্রথমেই পড়লাম উদ্ভিদের, এই যে প্রথমে আমরা পড়লাম না উদ্ভিদের প্ল্যান্ট প্যাথোলজি বা পাইটোপ্যাথোলজি পড়লাম না আমরা এখানে, ওইটাই বলা হয়েছে এখানে যে উদ্ভিদের রোগ নিয়ে পড়াশোনা বা বিজ্ঞানীকে কি বলা হয়? সেম ফাইটোপ্যাথোলজি বলা হয়, বা উদ্ভিদ রোগ বিজ্ঞান, ফাইটোপ্যাথোলজি বা প্ল্যান্ট প্যাথোলজি বলা হয়, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, উদ্ভিদের রোগ সৃষ্টিকারী অণুজীব বা উৎপাদনগুলোকে এক কথায় কি বলে? উদ্ভিদের রোগ সৃষ্টিকারী অণুজীব যে বা উৎপাদকগুলোকে কি বলা হয়? সেটাকে এক কথা বলা হয় প্যাথোজেন্স, ঠিক আছে। প্যাথোজেন্স বলা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, উদ্ভিদের রোগ প্রধানত কয়টি কারণে হতে পারে? এখন আমরা দেখলাম উদ্ভিদের রোগ সাধারণত 2 কারণে হতে পারে। একটি কি সজীব, একটি হলো সংক্রামণ, সজীব বা সংক্রামণ, যেটা ব্যাকটেরিয়া, ছত্রাক বা ভাইরাস দ্বারা হয়ে থাকে, এবং আরেকটা হলো অজীব বা অসংক্রমণ রোগ, যেটা পুষ্টি, আবহাওয়া, হাই টেম্পারেচার, কোল্ড, বিভিন্ন কারণে হতে পারে, যেটা আমরা দেখলাম, ঠিক আছে। চলো দেখবে এগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেনটা দেখো, উদ্ভিদের অধিকাংশ রোগ কোন ধরনের অণুজীবের সংক্রমণের কারণে ঘটে থাকে? বলা হয়েছে অণুজীবের কোনটা, মানে উদ্ভিদের যে অধিকাংশ রোগ, ম্যাক্সিমাম রোগ যেটা সংক্রমণের মধ্যে হয়ে থাকে, এর মধ্যে মেইন হলো ছত্রাকের কারণে হয়ে থাকে, যেটা ফাঙ্গি। এই ছত্রাকের কারণে কিন্তু মেইন ইনফেকশনাল ডিজিজটা হয়ে থাকে। মেইন মানে মুখ্য ভূমিকা নিয়ে থাকে এই ফাঙ্গি, ছত্রাক, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। যেটা গাছের মধ্যে দেখবে মানে এই ছোটো ছোটো মানে সাদা সাদা দাগ পড়ে যায়, দাগ বলতে এটি একটি মানে ফাঙ্গি আর কি, হ্যাঁ। দেখবে তোমরা এটা কিন্তু একদম টোটালি কিন্তু মানে কি বলবো সংক্রমণ রোগ। একটা গাছ যদি থাকে, চারপাশে যত গাছই থাকুক সবগুলোকে কিন্তু এটা ছড়িয়ে পড়বে, ঠিক আছে। একদম খুব মানে খারাপ ডিজিজ গাছের। চলো নেক্সট হলো দেখো, ফাদার অফ মডার্ন প্ল্যান্ট প্যাথোলজি। ফাদার অফ প্ল্যান্ট প্যাথোলজি মানে ফাদার অফ মডার্ন প্ল্যান্ট প্যাথোলজি বা আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় অ্যান্টন ডি বেরিকে, মুখস্থ রাখবে নামটা, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। মানে আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয়, ঠিক আছে? ফাদার অফ মডার্ন প্ল্যান্ট প্যাথোলজি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, উদ্ভিদের কোন রোগের লক্ষণ যখন একটি নির্দিষ্ট অঞ্চলে মহামারী রূপ নেয় তখন তাকে কি বলা হয়? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো উদ্ভিদের কোন রোগের লক্ষণ যখন একটি মানে যে কোনো একটা রোগ উদ্ভিদের যখন এটা মহামারী বলতে যেমন একটা অঞ্চল জুড়ে, একটা এরিয়া জুড়ে পুরা সেম এই রোগে সব উদ্ভিদ আক্রান্ত হয়ে গেছে, সেটাকে কি বলা হয়? এপিফাইটোলজি, হ্যাঁ, এপিফাইটোলজি ডিজিজ বলা হয়, ঠিক আছে। এপিফাইটোটিক লজি না, এপিফাইটোটিক, ঠিক আছে, ডিজিজ বলা হয়, ঠিক আছে। এপিফাইটোটিক
টিক রোগ বলা হয় সেটাকে, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখো। মানে যখন যে কোনো একটি নির্দিষ্ট রোগ যখন উদ্ভিদের মহামারীর রূপ নিয়ে নেয়, মহামারী বলতে এটাই বোঝাই আমরা যখন একটা অত্র অঞ্চল জুড়ে, এরিয়া জুড়ে এই রোগটাই সব উদ্ভিদ মারা যাচ্ছে বা আক্রান্ত হয়ে যাচ্ছে, সেটাকে কি বলা হয়? এপিফাইটোটিক রোগ বলা হয়, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, স্টার মার্ক করে রাখো। আচ্ছা, অনেকের তোমাদের কোয়েরি, দাদা আমরা তো নোটস নিয়েছি, আমরা কি ক্লাসগুলো ফলো করব? দেখো, তোমাদেরকে আমি একটি কথা একটু ক্লিয়ার বলে দিই, নোটস তো আমরা টোটালি রেডি করে নিয়েছি। তার পরবর্তী সময় আমাদের এমন কিছু কোশ্চেন মনে হয় যে হ্যাঁ এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্টুডেন্টদেরকে এগুলো পড়া প্রয়োজন, তখন আমরা তো সকলকে তো আবার এটা দেওয়া পসিবল না, কারণ নোট তো আমরা একবারই রেডি করে দিয়ে দিয়েছি। তখন আমরা এগুলো কী করি? ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বলে দিই, বুঝতে পারছো? সুতরাং এই যে ক্লাসে আমরা যেহেতু কোশ্চেন করাচ্ছি, এর মধ্যে 60 থেকে 70% আমরা নোটসে পেয়ে যাবে তোমরা, বাকি 30%-এর মধ্যে নোটসে কোশ্চেনগুলো নেই। তোমাদের করণীয় কি? এই যে 30% কোশ্চেন যেগুলো নোটসে নেই, এগুলো তোমরা নোট করে নেওয়া, নোট করে নিয়ে এগুলো মুখস্থ করা। যদি তুমি এই 30% কোশ্চেন এইভাবে ক্লাস থেকে কালেক্ট করো, বাকি নোটসে তো রয়েছেই, এগুলো যদি করো, আশা করি তুমি পরীক্ষায় একদম নিঃসন্দেহে, নির্দ্বিধায় আমি বলতে পারি, কনফিডেন্সের সঙ্গে আমি বলতে পারি তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে, বুঝতে পারছো? শুধু নোটসের উপরে বসে থাকবে না। হ্যাঁ, নোটসের উপরে তো ম্যাক্সিমাম কোশ্চেন তুমি নোটসে পেয়ে যাবে, বাকি মিনিমাম কোয়ান্টিটির কোশ্চেনও তোমরা নোটসে পাবে না, এগুলো তোমাদের ক্লাস থেকে নোট করে নিতে হবে। সকলের কোয়েরি এটাই থাকে, বুঝতে পারছো? কেন এমনটা হয়? যেমন তোমাদেরকে আমি নোট রেডি করে দিয়েছি, পরবর্তী সময় আমার মনে হয় যে আরে এই কোশ্চেনটা তো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাহলে সকলকে দেওয়া পসিবল না, আমরা ক্লাসে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। সুতরাং ক্লাসটাও তোমরা একটু ফলো করবে, নোটটা তো ফলো করবেই। ডিয়ার স্টুডেন্ট, আবারও বলছি, ভালো করে প্রিপারেশন করো, তোমাদের পরীক্ষা এই বছরের শেষের দিকে হয়ে যাচ্ছে। একটি কথা তোমরা একটু সিরিয়াস শুনো, এই বছরের শেষের দিকে পরীক্ষা হয়ে যাচ্ছে। সুতরাং যারা আমাদের থেকে এখন নোট নিয়েছো, যখন নোট নিয়েছো তোমরা, তখন কিন্তু আমরা টিল ডেট পর্যন্ত তোমাদেরকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিচ্ছি। বাকি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু এক্সাম পর্যন্ত, এই মাঝখানে যে গেপিং কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু তোমাদেরকে আমরা ফ্রিতে দেবো না, কেন ওটা পসিবল না, ঠিক আছে। প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে আমাদের অনেক মেহনত হয়। আলাদা করে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার যা কিছু ঘটছে নিউজ পেপার থেকে, নিউজ থেকে সংগ্রহ করে রাখতে হয়, ন্যাশনাল সেম, ইন্টারন্যাশনাল সেম, সেইগুলোকে মাস শেষ হওয়ার পরে সবগুলোকে আমরা এক কাট্টা করে ইম্পর্টেন্ট দিকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন রেডি করি। সবচেয়ে বেশি পরিশ্রম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে হয়, সেই কারণে দেখবে এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট মাসের অনেক লেট হয়ে যায় রেডি করতে করতে, ঠিক আছে। ফুল কমপ্লিট একসঙ্গে আমরা রেডি করি। সুতরাং তোমরা মাঝখানের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি পেতে চাও, প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ₹80 করে, তবে 80 করে রুপিস নিয়ে তো তোমাদের পুষবে না, কারণ এক্সাম হতে আরও 5-6 মাস লেট হতে পারে। তো সুতরাং তোমাদেরকে সেই কারণে আমরা সাজেস্ট করেছি যে আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে বর্তমানে 473 জন মেম্বার জয়েন আছে। ভালো করে বুঝে নাও, এই ছিল আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপটা, কর্মবার্তা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটার ভ্যালিডিটি হলো 31 ডিসেম্বর 2027 পর্যন্ত, 31 ডিসেম্বর 2026 না, 2027 পর্যন্ত। অলরেডি 473 জন মেম্বার জয়েন আছে। এখানে যদি তুমি জয়েন করে নাও, পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস আমরা যে জিকে জিএস ক্লাসগুলো করাচ্ছি সেগুলোর পিডিএফ সব কিছু তোমরা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের কোনো টেনশন করতে হবে না। এই গ্রুপে জয়েন করার জন্য তোমাদেরকে 499 একবার ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। ভালো করে বুঝে নাও, 499 ওয়ান টাইম একবারই পেমেন্ট করতে হবে, একটা পেমেন্ট শুধু 499, নাকি মাসে মাসে, ঠিক আছে। একদম আপ টু 2027 পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। দেখো, কখনো পসিবল না যে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে ফ্রিতে দেওয়া। ফরেস্ট গার্ডের অ্যাসপিরেন্ট, জেল পুলিশ অ্যাসপিরেন্ট, বাকি যারাই বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, হাইকোর্ট, গ্রুপ ডি, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সকলের জন্য আমি বলছি, স্পেশাল এক্সিকিউটিভ, সকলের জন্য আমরা বলছি এই গ্রুপটাতে তোমরা জয়েন করে নাও, ঠিক আছে। তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জন্য আর কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে। সুতরাং প্রথমে আমরা বলে দিয়েছি, এখনও আমরা বলছি, ঠিক আছে। এটা জয়েন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলবে দাদা পেইড গ্রুপে জয়েন করতে চাই, তাহলে তোমাদেরকে আমরা কীভাবে জয়েন করতে হবে তোমাদেরকে আমরা প্রসেসটা দিয়ে দেবো, ঠিক আছে। মাস্ট বি জয়েন করে নেবে, না হলে কিন্তু মাঝখানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদেরকে আবার বলবে না, ঠিক আছে। না হলে তোমাদেরকে নিতে হবে পার মান্থ 80 রুপিস করে পে করেই নিতে হবে, ঠিক আছে। চলো, এতটুকুই তোমাদেরকে বলার ছিল। আর আজকের ক্লাসটা ছোটোই রেখেছি, জাস্ট নেক্সট কন্টিনিউয়াস ক্লাস চলতে থাকবে। ভালো করে প্রিপারেশন করো। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে দেবে। নতুন আমাদের চ্যানেলে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর আমাদের থেকে যদি আপকামিং অলমোস্ট অল এক্সামের রয়েছে বেস্ট নোট নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।